ভারত বাংলাদেশ সীমান্ত যখন উত্তাল, ভারতীয় বিএসএফ ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রতিদিন পুশিন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন এই সকল ঘটনার দিক থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরে নেওয়ার জন্য বাংলাদেশে বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করার চেষ্টা চলতেছে। কারা করতেছে, কেন করতেছে, বাংলাদেশের ভিতরে ভারতীয় দালাল কারা, আজকের এই ভিডিওতে তাদেরই মুখোশ ফাঁস করে দিব, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব কেন তারা কি উদ্দেশ্যে বাংলাদেশের ভিতরে নানান ধরনের ইস্যু তৈরি করার চেষ্টা করতেছে। ভিডিওতে লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিবেন, সবার দেখা দরকার। একদিকে ভারতীয় বিএসএফ প্রতিদিন সীমান্তে হাজার হাজার লোক নিয়ে আসে বাংলাদেশের ভিতরে পুশিং করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল সেই বিষয়ে কথা না বইলে ইসলামী ব্যাংক নিয়ে আন্দোলন করতেছে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তন করতে হবে। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বাংলাদেশের ব্যাংক খাত যদি ধ্বংস হয়ে যায় তাহলে প্রথম ক্ষতি কার হবে? আপনারা একটু মন্তব্য করে জানাবেন। বিস্তারিত আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের মতামত আর আমার মতামত একটু মিলাইয়া দেখে নিবেন। এইদিকে আবার টিআইবি একটা রিপোর্ট প্রকাশ করছে যে এই সরকারের 100 দিনে 605 খুন। এই টিআইবি এই খুনের কোনো তদন্ত না কইরা এই রিপোর্ট প্রকাশ করছে, আর এই রিপোর্টকে নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করতেছে একটা মহল। সেই বিভ্রান্ত কি সেটাও আপনাদেরকে জানাচ্ছি। আগে ভারতীয় বিএসএফ এর কথাগুলো বলি। এই ভারতীয় বিএসএফ কখন থেকে বাংলাদেশের ভিতরে এই ভারতীয় নাগরিক ঢুকে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা জানেন? পশ্চিমবঙ্গে যখন শুভেন্দু অধিকারী বিজয় লাভ করলো তারপর থেকেই এই ঘটনা ঘটা শুরু হয়েছে। বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল আছে মুখে আঙ্গুল দিয়ে চুপচাপ বসেছিল, আজকে বাংলাদেশ জামাতি ইসলাম এই পুশিনের প্রতিবাদে সারা বাংলাদেশে বিক্ষোভের ডাক দিছে। আমার প্রশ্ন হলো, এতদিন পরে জামাতি ইসলাম কি বুঝতে পারলো যে এই পুশিন বাংলাদেশের জন্য ক্ষতি, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতি? এতদিন জামাত কেন চুপ ছিল? সীমান্তে যখন এই ধরনের ঘটনা ঘটতেছে তখন ইসলামী ব্যাংক নিয়ে আন্দোলন করতেছে কারা? প্রথমে আপনারা দেখলেন ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের পুরুষেরা বিক্ষোভ করতেছে, তার কয়েকদিন পর থেকে শুরু হলো আবার মেয়েরাও নামছে, অর্থাৎ গ্রাহক ফোরামের সচেতন নারীরা বিক্ষোভে নামছে। এখন এই দুইটা চিত্র যদি আপনারা দেখেন, আর কিছুদিন আগে আরো কিছু ভাই বোনেরা রাজপথে নামছিল, ব্যাংকের টাকা ফেরত পাচ্ছিল না, তাদের চেহারা দেখেন, আর এই যে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের নারীদের চেহারা দেখেন, মার্শাল্লাহ সবাই পর্দা করছে। এটা নিয়ে একটু প্রশ্ন আসতে পারে, পর্দা করা বা পর্দার বিপক্ষে আমি না, সকল মা বোনেরা পর্দা করুক আলহামদুলিল্লাহ, সেটা আমিও চাই, সবাই চাই বাংলাদেশ থেকে অশ্লীলতা দূর হয়ে যাক, মা বোনেরা পর্দার ভিতরে থেকে কাজ করুক, এটা আমি আপনি সবাই চাই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই ইসলামী ব্যাংকে যারা অ্যাকাউন্ট করছে তারা সবাই কি পর্দাশীল? এই কিছুদিন আগের ঘটনা যেটা আপনাদেরকে বললাম যে কিছু ভাই বোনেরা রাজপথে নামছিল, সেখানেও নারীরা আন্দোলন করছে, সেই নারীদের চেহারা, পোশাক আশাক এবং ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের নারীদের পোশাক আশাক দেখলেই একটু প্রশ্ন হয় যে ইসলামী ব্যাংকে সকল মা বোনেরাই কি, মানে পর্দাশীল মা বোনেরাই কি সেখানে অ্যাকাউন্ট করছে? বুঝতে পারছেন বিষয়টা? আমি আবারও বলছি, আমি পর্দার বিপক্ষে না, সবাই পর্দা করুক সেটা চাই, কিন্তু মানুষের মনে তো এই ধরনের প্রশ্ন আসে, সোশ্যাল মিডিয়ায় তো এই ধরনের প্রশ্ন উঠতেছে, তাই আপনাদেরকে একটু জানায় রাখলাম। এরপরে টিআইবি একটা রিপোর্ট প্রকাশ করছে যে বিএনপি সরকার ক্ষমতায় বসার পরে 100 দিনে 605 খুন। মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে এই সরকার ক্ষমতায় বসে আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত ঠিক করতে পারে নাই। আসলে কি ঘটনা তাই? এই 605 খুনের মধ্যে কি কি ঘটনা আছে? বেশিরভাগই আছে পূর্ব শত্রুতা, পারিবারিক বিরোধ, অর্থনৈতিক বিরোধ, আর রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড হয়েছে কয়টা জানেন? কয়টা? 3টা, মাত্র 3টা। এখন আপনার এলাকার চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই একসাথে বসবাস করেন, সেখানে হঠাৎ কইরা তারা মারামারি কইরা দুই একজন মারা গেল, এই দোষ কি বাংলাদেশের প্রশাসনের? এই দোষ কি সরকারের? আপনারা চিন্তা করেন, আপনার পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে, সেখানে কি পুলিশ যা বসে থাকবে? হঠাৎ করে মারামারি হয়ে একজনের মাথায় আঘাত করে একজন মারা গেল, এই দায়ভার কি বর্তমান সরকারের নাকি আইন শৃঙ্খলা বাহিনীর? একটু চিন্তা করে কথা বলেন, মানে আপনারা মতামত দেন আর কি। এখন এগুলো নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, বলতেছে এই সরকার ব্যর্থ। এই সরকার ব্যর্থ হলো কিভাবে, এইটার কোনো ধরনের ব্যাখ্যা কেউ এখন পর্যন্ত দেয় নাই। আমি আপনাদের কয়েকটা কথা বলি, এই সরকারের দায় নাই সেটা আমি বলছি না,
এই সরকারের দায়, এই প্রশাসনের দায় তখন হবে এই সকল ঘটনা ঘটার পরে যদি এদের সুষ্ঠু তদন্ত না হয়, যদি মামলা না হয়, যদি এদের বিচার না হয়, প্রশাসন যদি প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার না করে, তাহলে প্রশাসনের দায়ভার এই সরকারের দায়ভার। কিন্তু ঘটনা ঘটছে, সেই দায়ভার তো আর সরকারের না, আপনার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে বা বাংলাদেশের ঘরে ঘরে পুলিশ বসিয়ে রাখার মতো সামর্থ্য বাংলাদেশের এখনো হয় নাই। জনগণকে বিভ্রান্তি করার জন্য টিবিআই এই রিপোর্টটা নিয়ে নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছে, বুঝতে পারছেন? আর এই গুজবগুলো কেন ছড়ানো হচ্ছে? ওই যে বলছিলাম, ভারতীয় বিএসএফ বাংলাদেশের মধ্যে ভারতীয় নাগরিক পুশিন করার চেষ্টা করতেছে, এইটা নিয়ে রাজনৈতিক মহল এতদিন পর্যন্ত কথা না বইলা হঠাৎ করে জামাত ইসলাম এতদিন পরে আইসা তারা সারা বাংলাদেশে বিক্ষোভ ডাকতেছে। এখন চিন্তা করেন যে কারা ভারতের পক্ষে বিপক্ষে কাজ করতেছে। ইসলামী ব্যাংকের এই চেয়ারম্যান মানে রদবদল নিয়ে চেয়ারম্যানকে সরানোর জন্য যে পরিমাণ আন্দোলন করা হচ্ছে, এর অর্ধেকের অর্ধেক বা এক ভাগ আন্দোলন ভারতীয় বিএসএফ এর পুশিনের বিরুদ্ধে। আপনারা দেখছেন সীমান্ত যাওয়া, দেখছেন নাসিরউদ্দিন পাটোয়ারি সারা বাংলাদেশে এখানে ওখানে যাইয়া রাজনৈতিক কার্যক্রম করতেছে, সীমান্তে হত্যাকাণ্ড হয়েছে তার কবর যায় জিয়ারত করতেছে, কিন্তু ভারতীয় বিএসএফ পুশিন করতেছে, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো বিক্ষোভ আমরা দেখি নাই। সব মিলে যদি আপনারা একটু চিন্তা ভাবনা করেন, তাহলে বুঝতে পারবেন কারা ভারতের পক্ষে, কারা ভারতের বিপক্ষে কাজ করতেছে। এখানে সরকারের দায়ভার নাই, সরকারেরও দায়ভার আছে, আমি সরকারকেও দায় দিব। তবে এই পুশিনের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ভারতকে এই পর্যন্ত 15টার বেশি চিঠি দিছে, 15টার বেশি চিঠি দিছে। ভারত কি ব্যবস্থা গ্রহণ করছে, সেখান থেকে কি উত্তর আসছে, সেটা এখন পর্যন্ত জানা যায় নাই। তবে বাংলাদেশের সরকার হিসেবে, একটা দেশের সরকার হিসেবে আইনি প্রক্রিয়ায় যে কাজগুলো করার দরকার সেটাই করতেছে। বাংলাদেশের বিএসএফ কে বাংলাদেশ সরকার কড়া নির্দেশ দিছে, কোনোভাবে পুশিন করানো যাবে না, পুশিন ঠেকাতে হবে যে কোনো উপায়ে। এরপর থেকেই সীমান্তে বাংলাদেশের বিএসএফ প্রতিনিয়ত টহলদারি বৃদ্ধি করছে। শুধু বিএসএফ না, বিএসএফ এর সাথে বাংলাদেশের আনসার যুক্ত হয়েছে, সীমান্ত এলাকার বাংলাদেশি লোকজন যুক্ত হয়েছে। কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো কিছুই আমরা এখন পর্যন্ত দেখলাম না। কেন করতেছে না? কি উদ্দেশ্যে করতেছে না? ভারত মন খারাপ করবে সেই জন্যে পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার রাস্তা ক্লিয়ার করতেছেন ভারতের হাত ধইরা, সেই জন্য আপনারা এখন পর্যন্ত কথা বলেন নাই। আপনারা এখন আইসা, এই এতদিন পরে আইসা ভারতের পুশিনের বিপক্ষে সারা বাংলাদেশে মানে প্রতিবাদে সারা বাংলাদেশে বিক্ষোভ ডাকতেছেন। কিন্তু এই ঘটনা ঘটা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী বিজয় হওয়ার পর থেকে। তারপর থেকে মুখে আঙ্গুল দিয়ে কেন বসেছিলেন? আপনাদের কাছেও প্রশ্ন করলাম যে কেন এরা বসেছিল? বিরোধী দলের কাজ কি? যদি সরকার এর বিরুদ্ধে কোনো কাজ না করে, সরকার যদি মানে নীরব হইয়া থাকে, সরকারকে সরব করার দায়িত্ব বিরোধী দলের। সংসদে সেইভাবে তীব্র কোনো বক্তব্য এখন পর্যন্ত দেখলাম না যে ভারত বাংলাদেশে এই যে পুশিং করতেছে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো। সরকারের উপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা বিরোধী দল হিসেবে আমি দেখলাম না। কারণ সেটা যদি করে তাহলে দাদারা রাগ করবে। হয়তো কোনো শর্ত দেওয়া আছে যে বিএনপিকে এইবার সাধারণ জনগণ ক্ষমতায় নিয়ে আসছে, পরবর্তীতে আপনাদের ক্ষমতায় আমরা নিয়ে আসবো, তাই একটু চুপচাপ থাকেন, সেই জন্য কি চুপচাপ আছে? এখন আপনারা চিন্তা করেন যে কারা এই সীমান্তের ঘটনাগুলোর দিক থেকে সাধারণ জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরে নিয়ে যাওয়ার জন্য ইসলামী ব্যাংকের ইস্যু তৈরি করতেছে। টিআইবির যে রিপোর্ট, এই রিপোর্ট নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, ক্লিয়ার কাট বুঝে যাবেন। এখন আপনারা চিন্তা করেন কি হচ্ছে, কি করতেছে, কি চলতেছে বাংলাদেশে, এবং এই বাংলাদেশের রাজনীতি নিয়ে কে কোন খেলা খেলতেছে। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।